স্বাগত খেলা ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আকাশ আহমেদ। আজ জানাবো দেশ বিদেশের আলোচিত খেলার আপডেট। ভারতীয় বোর্ডই চালায় ক্রিকেট, অজি তারকাদের মন্তব্যে বিতর্ক। লো স্কোরিং ফাইনালে শ্বাসরুদ্ধকর জয়, চ্যাম্পিয়ন রংপুর। রেকর্ড লজ্জায় ঢাকা মহানগর, ৬২ রানে অল আউট। ইনজুরির কবলে সাইফুদ্দিন, জানালেন মাঠে ফেরার সময়। শিরোপা জেতার মতো শক্তিশালী স্কোয়াড ঢাকা ক্যাপিটালসের। অলরাউন্ডারদের শক্তিতে শিরোপার লড়াইয়ে প্রস্তুত চিটাগাং কিংস। ১৯ বছরে অস্ট্রেলিয়া দলে অভিষেক কনস্টাসের, হেডকে নিয়ে আশাবাদী অজি প্রধান কোচ। এবং অভিষেকে সেঞ্চুরি হাঁকানো জঙ্গু এবার ডাক পেলেন টেস্ট দলে। এসব আপডেটের বিস্তারিত জানতে খেলা ভিউজের সঙ্গেই থাকুন। ক্রিকেটের নিয়ন্ত্রণ কার হাতে? সাধারণ এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকেন পাকিস্তানি ক্রিকেটাররা, তবে এবার সেই বিতর্কে সরাসরি যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার তারকারাও। বক্সিং ডে টেস্টের আগে স্টিভেন স্মিথ ও প্যাট কামিন্সরা বললেন, ক্রিকেটের আসল শাসক আইসিসি নয়, বরং ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। মেলবোর্নে সিরিজের চতুর্থ টেস্টের আগে অস্ট্রেলিয়ার ৭ ক্রিকেটার অংশ নেন এবিসি স্পোর্টসের একটি অনুষ্ঠানে। সেখানে ক্রিকেটারদের বলা হয় এক শব্দে আইসিসি ও বিসিসিআইকে বর্ণনা করতে। প্রথমে অধিনায়ক প্যাট কামিন্স বিসিসিআইকে ব্যাখ্যা করেন বিগ বা বড় শব্দ দিয়ে। কামিন্সের পর ব্যাটিংয়ে দুর্দান্ত ফর্মে থাকা ট্রাভিস হেড বিসিসিআইকে বলেন রুলার্স বা শাসক। অন্যদিকে আইসিসিকে তিনি ব্যাখ্যা করেন সেকেন্ড বা দ্বিতীয় বলে। স্টিভেন স্মিথ, গ্ল্যান ম্যাক্সওয়েল ও অ্যালেক্স কোয়েরিও বিসিসিআইকে পাওয়ারফুল বলে আখ্যা দেন। তবে সবচেয়ে আলোচিত মন্তব্য করেন স্মিথ। আইসিসিকে বর্ণনা করতে গিয়ে স্মিথ বলেন ততটা শক্তিশালী নয়, অর্থাৎ বিসিসিআইয়ের তুলনায় আইসিসির ক্ষমতা কম। তবে দ্রুতই নিজের বক্তব্য বদলান স্মিথ। মজা করে তিনি বলেন, না আমি এটা বলতে পারি না, এটা মজার ছলে বলেছি। এরপর আইসিসিকে লিডার্স বা নেতা বলে ব্যাখ্যা করেন তিনি। অজি দলের অভিজ্ঞ ব্যাটার উসমান খাজা বিসিসিআইকে সরাসরি পাওয়ারফুল আখ্যা দেন, তবে তিনি আইসিসিকে নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। বিশ্ব ক্রিকেটে বিসিসিআইয়ের আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে আলোচনা। আইসিসির নীতি নির্ধারণ থেকে শুরু করে বিভিন্ন টুর্নামেন্টের সূচি ও বাণিজ্যিক দিকগুলোতে ভারতীয় বোর্ডের প্রভাব সর্বত্রই দৃশ্যমান। অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের এই মন্তব্য ইতিমধ্যেই ক্রিকেট বিশ্বে আলোড়ন তুলেছে। পাকিস্তানি ক্রিকেট মহল থেকে শুরু করে বিভিন্ন বিশ্লেষকরা এই বিষয়টিকে নতুন আলোচনার খোরাক হিসাবে দেখছেন। বক্সিং ডে টেস্টের আগে এমন মন্তব্য কি সিরিজে কোনো প্রভাব ফেলবে, নাকি এটা নিছকই মজার ছলে করা মন্তব্য? আপাতত অপেক্ষা ক্রিকেট প্রেমীদের। ৬৩ রানে ছোট লক্ষ্য তাড়া করতে নেমেও রংপুর হারিয়ে ফেলে ৫ উইকেট। শেষ পর্যন্ত ৫ উইকেটের জয়েই এনসিএল টি-20 শিরোপা ঘরে তোলে রংপুর বিভাগ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ঢাকা মেট্রোকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় রংপুর অধিনায়ক আকবর। তবে ব্যাট হাতে একেবারেই ছন্দ খুঁজে পায়নি ঢাকা। প্রথম ওভারেই ফেরেন ইমরানুজ্জামান। দলীয় ৬ রানেই সাজঘরে ঢাকার অধিনায়ক নাঈম শেখ। এরপর দ্রুতই বিদায় নেন আনিসুল ইসলাম ইমন ও বিপ্লব। মাত্র ১৬ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা মেট্রো। মিডল অর্ডারে শামসুর রহমান শুভ ও মোসাদ্দেক হোসেন সৈকত চেষ্টা করলেও বড় জুটি গড়তে ব্যর্থ হন। শেষ পর্যন্ত আবু হায়দার রনির ১৩ রানে ভর করে ৬২ রানে অল আউট হয় ঢাকা মেট্রো। রংপুরের পক্ষে আলাউদ্দিন বাবু ও মকিদুল ইসলাম ৩টি করে উইকেট শিকার করেন। জয়ের জন্য ৬৩ রানে সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও রংপুর হারায় ৫ উইকেট। তবে এনামুল হক এনামের ১৪ রানে দল জয়ের বন্দরে পৌঁছায়। ১১.২ ওভারে ৫ উইকেট হাতে রেখে এনসিএল টি-20 চ্যাম্পিয়ন রংপুর। জাতীয় ক্রিকেট লিগ এনসিএল এর টি-20তে আজ রংপুরের বিপক্ষে লজ্জার রেকর্ড গড়েছে ঢাকা মহানগর। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাত্র ৬২ রানে অল আউট হয়েছে দলটি, যা এনসিএল এর ইতিহাসে সর্বনিম্ন স্কোর। দুই পেসার মকিদুল ইসলাম মুগ্ধ ও আলাউদ্দিন বাবুর বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১৬ রানেই ঢাকা মহানগর হারায় প্রথম ৫ উইকেট। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রংপুরের অধিনায়ক আকবর আলী। ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই দেখা দেয় বিপর্যয়। মকিদুল ইসলামের তৃতীয় বলে বোল্ড হয়ে ফেরেন ওপেনার ইমরানুজ্জামান, যিনি মাত্র ৪ রান করে সাজঘরে ফিরেছেন। এরপর যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে মহানগরের ব্যাটিং লাইন আপ। দ্বিতীয় ওভারে অধিনায়ক নাঈম শেখকে ফিরিয়ে দেয় আলাউদ্দিন বাবু।
মাত্র 8 রানে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। এরপর আনিসুল ইসলাম ইমন ও আমিনুল ইসলাম বিপ্লবও দ্রুত সাজঘরে ফেরেন। মাত্র 16 রানে 5 উইকেট হারায় ঢাকা মহানগর, যা এনসিএল ইতিহাসে নতুন রেকর্ড। দলের হয়ে প্রতিরোধের চেষ্টা করছিলেন শামসুর রহমান শুভ ও আবু হায়দার রনি। তবে শুভ 14 এবং রনি 13 রান করে ফিরলে বাকিরা 2 অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। 16.3 ওভারে মাত্র 62 রানে অল আউট হয় ঢাকা মহানগর। 11 রান এসেছে অতিরিক্ত থেকে। এটি এনসিএল টি-20 ইতিহাসে কোনো দলের সর্বনিম্ন স্কোর। বিপিএল সহ বাংলাদেশের স্বীকৃত টি-20 টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো কোনো দল 100 রানের নিচে অল আউট হলো। এর আগে 2016 বিপিএল ফাইনালে রাজশাহী কিংসকে 103 রানে থামিয়েছিল ঢাকা ডায়নামাইটস। জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন গ্লোবাল টি-20 খেলার সময় ইনজুরি শিকার হন। দীর্ঘদিন ধরেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তিনি। গ্লোবাল টি-20 শেষ কয়েকটি ম্যাচে রংপুর রাইডার্সের হয়ে মাঠে নামতে পারেননি সাইফুদ্দিন, কারণ ইনজুরি তাকে ডাগ আউটে বসতে বাধ্য করেছিল। দেশে ফিরে সাইফুদ্দিন কাজ শুরু করেছেন তার পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে। নিয়মিত অনুশীলন করছেন মিরপুরের একাডেমি মাঠে, যেখানে তার ফিটনেস এবং রানিং নিয়ে চলছে দৌড়ঝাঁপ। ট্রেনার ইফতেকার ইফতির সাথে কাজ করছেন তিনি এবং এখন পুরোপুরি ফিট। সাইফুদ্দিন এখন ফিট হয়ে উঠেছেন এবং যদি সবকিছু ঠিক থাকে তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর মাধ্যমে আবার মাঠে ফিরবেন তিনি। বিসিবি ট্রেনার ইফতি এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন সাইফুদ্দিনের শারীরিক অবস্থান এখন ভালো এবং বিপিএল শুরু থেকেই তাকে মাঠে দেখতে পাওয়া যাবে। গত বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন সাইফুদ্দিন এবং টুর্নামেন্টের মাঝপথে যোগ দিয়েই তিনি দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এবার রংপুর রাইডার্সের জার্সিতে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে ফিরবেন তিনি। সাইফুদ্দিনের মাঠে ফেরার অপেক্ষায় এখন ক্রিকেট ভক্তরা। বিপিএল মানেই উত্তেজনা আর তারকার মেলা। এবার আলোচনায় ঢাকার নতুন দল ঢাকা ক্যাপিটালস। শাকিব খানের মালিকানায় গড়া এই দল প্রথমবারের মতো বিপিএল এ খেলতে যাচ্ছে, আর প্রথমবারেই তারা শিরোপার অন্যতম দাবিদার। দলের ব্যাটিং ইউনিটের প্রধান ভরসা লিটন দাস, তার সঙ্গে আছেন তানজিদ হাসান তামিম, পাকিস্তানের সাইম আয়ুব ও সাব্বির রহমান। বিদেশি ব্যাটার জনসন চার্লস ও স্টিফেন এস কিনাজিও দলের শক্তি বাড়িয়েছেন। বোলিংয়ে মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে শক্তিশালী পেস ইউনিট গড়েছে ঢাকা। আছেন শাহনেওয়াজ দহানি, আবু জায়েদ চৌধুরী রাহি ও মুকিদুল ইসলাম মুগ্ধ। স্পিনে আছেন নাজমুল ইসলাম অপু। অলরাউন্ডার তিসারা পেরেরার অভিজ্ঞতা ঢাকার জন্য হতে পারে গেম চেঞ্জার। সাথে আছেন চতুরঙ্গ ডি সিলভা ও শুভম রাঞ্জানায়। ঢাকা ক্যাপিটালস 30 ডিসেম্বর বিপিএল এর উদ্বোধনী দিনে মাঠে নামবে রংপুর রাইডার্সের বিপক্ষে। শক্তিশালী স্কোয়াড নিয়ে ঢাকার প্রথম চ্যালেঞ্জ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। সাকিব আল হাসানকে কেন্দ্র করেই চিটাগাং কিংস দল গড়েছিল, তবে সাকিবের অনুপস্থিতিতেও চিটাগাং কিংস প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর। অলরাউন্ডারদের শক্তিতেই এবার শিরোপার পথে এগোচ্ছে দলটি। চিটাগাং কিংসের ব্যাটিং লাইন আপ বেশ সমৃদ্ধ। দলে আছেন শামীম পাটোয়ারি, পারভেজ ইমন ও পাকিস্তানি ব্যাটার হায়দার আলী। উইকেটের পেছনে দায়িত্ব সামলাবেন মোহাম্মদ মিঠুন ও উসমান খান। তবে দলের আসল শক্তি অলরাউন্ডাররা। মঈন আলী, অ্যাঞ্জেলো ম্যাথিউস ও নাইম ইসলাম দলকে ভারসাম্য এনে দেবেন। তাদের অভিজ্ঞতায় নির্ভর করেই জিততে চায় চিটাগং। বোলিং ইউনিটেও রয়েছে বৈচিত্র্য। শরীফুল ইসলাম, খালেদ আহমেদ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের সঙ্গে আছেন বিনুরা ফার্নান্দো ও আলিসার ইসলাম। দলের প্রধান কোচ শন টেইট আর পরামর্শ শহীদ আফ্রিদি এই পেস ইউনিটকে আরও শানিত করবেন বলে আশা করা হচ্ছে। 31 ডিসেম্বর খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে চিটাগাং কিংস। অলরাউন্ড শক্তিতে ভর করে শিরোপা জয়ের লক্ষ্যেই এগোচ্ছে চিটাগাং। অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের জন্য বক্সিং ডে টেস্টটি বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ মেলবোর্নে অনুষ্ঠিত এই টেস্টে অভিষেক হচ্ছে 19 বছর বয়সী স্যাম কনস্টাসের। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্সের পর, বিশেষ করে শেফিল্ড শিল্ডে 2টি সেঞ্চুরির পর কনস্টাসকে সুযোগ দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন কনস্টাসের খেলায় কোনো সন্দেহ নেই। তিনি বলেছেন সে শান্ত এবং নির্ভীক থাকতে পারে। তার শট খেলার ধরন এবং প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করার ক্ষমতা প্রমাণিত হয়েছে, তাই তাকে ওপেনিংয়ে খেলানো হচ্ছে। আগামী টেস্টে কনস্টাসকে ওপেনার হিসাবে উসমান খাজার সঙ্গী করা হবে। ভারতের বিপক্ষে প্রধানমন্ত্রী একাদশের হয়ে সেঞ্চুরি করার পর কনস্টাসের উপর আস্থা বাড়িয়ে দিয়েছে কোচ। এদিকে চোট পাওয়া ট্রাভিস হেডের খেলা নিয়ে আশাবাদী অস্ট্রেলিয়া।
হেড, যিনি সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক, ফিটনেস টেস্টের পর মাঠে নামার জন্য প্রস্তুত। কোচ ম্যাকডোনাল্ড জানিয়েছেন হেড ভালো ফর্মে আছে এবং তার হ্যামস্ট্রিং চোটের পরও তিনি দৌড়াতে সক্ষম হয়েছেন। আমি আত্মবিশ্বাসী সে পুরোপুরি ফিট থাকবে। অস্ট্রেলিয়ায় এখন সবার নজর বক্সিং ডে টেস্টের দিকে, যেখানে কনস্টাসের অভিষেক এবং হেডের ফিরে আসার সঙ্গে আরও একটি রোমাঞ্চকর ম্যাচ প্রত্যাশিত। বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের আমির জঙ্গু অভিষেক করেন এবং অভিষেক ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়ে তিনি স্পর্শ করেছেন 46 বছরের পুরনো রেকর্ড। এই অসাধারণ পারফরমেন্সের পর এবার টেস্ট দলে ডাক পেলেন এই ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ব্যাটসম্যান। জানুয়ারিতে পাকিস্তান সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে জায়গা পেয়েছেন তিনি। ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি করার পর জঙ্গু তার ফর্ম অব্যাহত রেখেছেন ঘরোয়া ক্রিকেটে, যেখানে 2023-24 মৌসুমে 5 ম্যাচে করেছেন 500 রান, গড় 63.50 এবং রয়েছে একটি 50 ও 2টি সেঞ্চুরি। এই পারফরমেন্সের পুরস্কার হিসাবে তাকে টেস্ট দলে সুযোগ দেওয়া হয়েছে। এদিকে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে জায়গা পেয়েছেন গুদাকেশ মতিও। যদিও বাংলাদেশে ঘরের মাঠে 2 ম্যাচ টেস্ট সিরিজে খেলতে না পারা মতিও পাকিস্তান সফরের দলে ফিরেছেন। স্পিন বিভাগে কেভিন সিনক্লেয়ার ও জোমেল ওয়ারিকানও দলে জায়গা পেয়েছেন। সামার জোসেফের অসুস্থতার কারণে এবং আলজারি জোসেফ IL T20 খেলার ব্যস্ত থাকায় তাদের জায়গায় দলে আসছেন জঙ্গু এবং মতি। দলের নেতৃত্ব দিবেন ক্রেইগ ব্র্যাথওয়েট এবং সহকারী হিসেবে থাকবেন উইকেট রক্ষক ব্যাটসম্যান জোশুয়া ডি সিলভা। ওয়েস্ট ইন্ডিজ দল 2রা জানুয়ারি পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা করবে এবং প্রথম টেস্ট হবে 16ই জানুয়ারি করাচিতে। এটি হবে ওয়েস্ট ইন্ডিজের পাকিস্তানে প্রথম টেস্ট সফর 18 বছর পর। এই ছিল এখনকার মতো। খেলার আরো আপডেট জানতে চোখ রাখুন অফ স্পোর্টসের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন অফ স্পোর্টসের ইউটিউব চ্যানেলে। অফ স্পোর্টসের সাথেই থাকুন।